ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা। বুধবারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন নিয়ে রেডিও বাংলা অ্যাডিলেড আরও একবার চলে এসেছে আপনাদের কাছে। আমন্ত্রণ জানাচ্ছি রেডিও বাংলা অ্যাডিলেডের আজকের মনোরম সন্ধ্যায়। আপনারা টিউন করেছেন 103.1 FM এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আশা করছি ভালো আছেন আপনারা এবং আজকের আয়োজনে পুরো সময় জুড়ে থাকবেন আমাদের সাথে। আজ আপনাদের সাথে থাকছি আমি অভি এবং আমার সাথে থাকছেন একজন বিশেষ অতিথি এবং যার আবৃত্তি অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম অনুষ্ঠানে একেবারে শুরুতে। তিনি 1993 সালে অস্ট্রেলিয়া কাউন্সিল ফর আর্টসের আমন্ত্রণে অস্ট্রেলিয়ায় আসেন। দেশের প্রথম ও প্রধান থিয়েটার প্রতিষ্ঠান সিডনি অপেরা হাউসে সিডনি থিয়েটার কোম্পানির সাথে কাজ করেন। অ্যাক্টিং, ডিজাইন এবং ডিরেকশন ছিল তার কাজের ক্ষেত্র। তিনি অস্ট্রেলিয়ান হিউম্যান রিসোর্স ইনস্টিটিউটের সার্টিফাইড প্রফেশনাল মেম্বার। তিনি মানব সম্পদ উন্নয়নে প্রাইস ওয়াটার হাউসকিপার্স বা PwC সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। একটা সময় তিনি PwC ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবেও যুক্ত ছিলেন। 2004 থেকে 2006 অবধি গবেষণা করে তিনি 2006-এ বাংলা একাডেমি অস্ট্রেলিয়া প্রতিষ্ঠা করেন। প্রিয় শ্রোতা, আজ আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় আনোয়ার আকাশ ভাই। আকাশ ভাই, আমাদের মাঝে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং রেডিও বাংলা অ্যাডিলেডের আজকের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে অভি। আপনারা আমাকে আজকে যে সম্মান দিলেন সেই সম্মানে আসলে পুরো বাঙালি জাতি আপনারাই সম্মানিত হলেন। আমার এখানে এসে আমি অ্যাডিলেডের বিভিন্ন কমিউনিটির মানুষের সাথে আমার কথা হয়েছে এবং তাদের মতামত শুনেছি। আজকে সন্ধ্যায় একটা এখানে নাগরিকদের একটা ছোট অনুষ্ঠান ছিল, ওখানে আমি কথা বলেছি এবং কথা বলতে গিয়ে আমার মনে হয়েছে যে আপনারা যেভাবে বাংলাকে এখানে এগিয়ে নিচ্ছেন তাতে করে আমরা বুঝতে পারি যে আগামীতে এখানে বাঙালির একটা উত্থান ঘটছে। আপনার কথা শুনে খুব ভালো লাগছে, খুব পজিটিভ ফিল করছি ওর শুরুতেই একেবারে। এবং আমি আসলে প্রচন্ড এক্সাইটেড আপনাকে পেয়েছি আজকের এই অনুষ্ঠানে। শুরুতে একেবারে আপনার সবটুকু নিয়ে তো আসলে একটা অনুষ্ঠান কেন, অনেকগুলো অনুষ্ঠান করলে আমরা শেষ করতে পারবো না। তো শুরুতেই চলে যাই, একেবারে সরাসরি প্রশ্নে চলে যাই। আকাশ ভাই, আমাদের মাঝে বাংলাদেশ থেকেই আপনি সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত এবং বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আপনার সম্পৃক্ততা সম্পর্কে কিছু জানতে চাই। বাংলাদেশে আমি মূলত একজন সংস্কৃতি কর্মী ছিলাম। আমরা যেটা করেছি যে এখানে আমি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আমি বাফাতে গান শেখার চেষ্টা করেছি, আবৃত্তি শেখার চেষ্টা করেছি। আমাদের একটা সংগঠন ছিল TSC-তে, শঙ্খ সাহিত্য সাংস্কৃতিক প্রবাহ নামে। আমি কিছু নাটকের কাজ করেছি এক সময়ে। তো এই যে কাজগুলি করতে গিয়ে মূলত আমার মনে হয়েছে যে আসলে আমরা যদি সংস্কৃতি অঙ্গনে আমি যদি আমার কিছুটা পদচিহ্ন দিতে চাই তাহলে আমার শিখতে হবে। সে শেখা আজ অবধি আমি শিখছি। এই হচ্ছে আমার কিছুটা ক্ষেত্র। আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে এত দিন শিখেও আপনার শেখার যে ইচ্ছা বা আগ্রহ সেটা আসলেই আমাদেরকে অনেক অনুপ্রাণিত করছে এবং আরো করবে ভবিষ্যতে, আশা করছি আপনার কাজের মাধ্যমে। আমরা অবশ্যই পজিটিভ কিছু শুনবো আজকে আরো। আমি আসলে আর একটা জিনিস জানতে চাই, যেহেতু আপনি লম্বা সময় 1993 থেকে আছেন অস্ট্রেলিয়াতে এবং বিভিন্ন জায়গায় কাজ করছেন, অস্ট্রেলিয়া আসার প্রেক্ষাপটটা একটু বলুন এবং শুরুর দিকের দিনগুলো কেমন ছিল, কি হিসেবে আসা হলো, এই বিষয়টা যদি একটু জানাতেন। আমি আসলে বাংলাদেশে একটা নাট্য দলে কাজ করতাম। সেই নাট্য দল থেকে আমরা একটা ইন্টারন্যাশনাল ভিজিট, আমরা ইন্ডিয়াতে যাচ্ছিলাম আমাদের দলের একটা নাটক নিয়ে, বিচ্ছু নাটক, তারিক আরাম খান নির্দেশিত। সেই নাটকে আমি খুব বিখ্যাত। জি, এবং সেই নাটকের কাজ আমরা তখন একাডেমি মঞ্চ কলকাতায় আমরা মঞ্চস্থ করব। তো সেখানে আমরা যাওয়ার সময় আমি এবং আমার একজন সহকর্মী তৌকির আহমেদ আমরা যাচ্ছিলাম। সেখানেই আমাদের আসলে এই
একজন এবিসি জার্নালিস্টের সাথে আমাদের পরিচয় হয়। পরিচয় তিনি আমাদের এই কাজগুলোকে আসলে অস্ট্রেলিয়াতে তুলে ধরেন। তখন আমি জানতাম না আসলে কি ঘটছে। তো তখন আমরা একসময় আমি দেখলাম যে আমি একটা ইনভাইটেশন পেলাম অস্ট্রেলিয়া থেকে, যে এখানে ইন্টারন্যাশনাল পপুলার থিয়েটার এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে, হ্যাঁ। 40টা দেশ থেকে প্রতিনিধি আসবে, বাংলাদেশ থেকে আমরা 3 জন প্রতিনিধি এখানে অ্যাটেন্ড করি। সেই হচ্ছে আমার অস্ট্রেলিয়া আসার প্রথম প্রেক্ষিত। আচ্ছা, তারপর থেকে তো এখানেই আছেন এবং বিভিন্ন অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনি কাজ করেছেন, যেটা কিনা আমরা কিছুটা হলো জানি। আরো শুনতে চাইবো। তার আগে ছোট্ট করে, আপনি মনে হয় নাগরিক নাট্য দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য, যদি ওই সম্পর্কে একটু কিছু। আসলে শব্দটা নাগরিক না, নাট্যকেন্দ্র। নাট্যকেন্দ্র, আচ্ছা, এটা আমার ভুল, আমার এটা ভুল হয়েছে, দুঃখিত। নাগরিক বাংলাদেশে আরো একজন স্বনামধন্য থিয়েটার অঙ্গন। নাট্যকেন্দ্র আমরা প্রতিষ্ঠা করি 1990 সালের কথা। তখন আমাদের তারিক আনাম খান মূলত এনএসডি থেকে গোল্ড মেডেল নিয়ে উনি ফিরে আসেন, এবং আমাদের বাংলাদেশের কিছু নাট্যকর্মীকে আমরা একসাথে করে আমরা প্রথম 18 সদস্য বিশিষ্ট একটা টিম নিয়ে আমরা প্রথম কাজ আরম্ভ করি। এবং আমাদের প্রথম প্রোডাকশন ছিল বিচ্ছু, দ্যাট ইজ কাউন্টেড স্ক্র্যাপিয়ান, যেটা মলিয়েরের নাটক। মলিয়েরের নাটকের রূপান্তর এবং নির্দেশনা দেন তারিক আনাম খান। তখন থেকে আমরা আসলে নাট্যকেন্দ্রের কাজ আরম্ভ করি, এবং আজ অবধি আমাদের আমরা প্রায় অন্যতম বাংলাদেশের নাট্যকেন্দ্র, একটি অন্যতম, অনেকের মধ্যে একটি অন্যতম দলগুলির মধ্যে প্রথম সারির মধ্যে একটি দল। এবং আমাদের এই দলে খুব বাংলাদেশের প্রতিভাবান ছেলেমেয়েরা কাজ করেছে। মোশাররফ করিম, তৌকির আহমেদ, জাহিদ হাসান, ঝুনা চৌধুরী, তারিক আনাম খান, নাহিদ ফেরদৌস মেঘনা সহ এরকম অনেকেই আসলে প্রতিভাবান মানুষরা আমাদের সাথে কাজ করেছেন। অসাধারণ নিশ্চয়ই সেই কাজের অনুভূতি। সেই কাজগুলি আমি হচ্ছে সেই দলের সবচাইতে কম যোগ্যতা সম্পন্ন। সেটা তো অবশ্যই নয়, এবং আমরা সেটা জানি, এটা আপনি বিনয় করে বলছেন। এছাড়াও আরেকটু যদি জানতে চাই, আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনে আমি যতটুকু আপনার সম্পর্কে জেনেছি, আপনি দ্য গার্ল ফ্রম টুমরোর ডিরেক্টরের সাথে কাজ করেছেন, অল দ্য রিভার রানের ডিরেক্টরের সাথে কাজ করেছেন, ওনার সাথে কাজের অভিজ্ঞতা, প্লাস আন্তর্জাতিক অঙ্গনে আপনি অন্যান্য যে কাজ করেছেন, আপনি অপেরা হাউসে ডিরেকশন প্লাস অ্যাক্টিং, এই যে অভিজ্ঞতাগুলো একটু যদি আমাদের শ্রোতাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, প্রথমে বলে নিই যে অপেরা হাউসে আমি ডিরেকশনের শিক্ষা নবিশ হিসেবে কাজ করেছি। কারণ আমি এখানকার প্রখ্যাত যারা ডিরেক্টর, যারা অপেরা হাউসে, আমরা বছরে 6টি প্রোডাকশনের জন্য আমাদের কাজ করতে হতো, এবং সেই প্রোডাকশনে এসে আমরা দেখলাম যে এখানে কাজগুলি কি হয়। প্রথমে আমার আসলে বলা দরকার আমি সিডনি থিয়েটার কোম্পানির সাথে যুক্ত হলাম কিভাবে। আমি এখানে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনিতে একটা ছোট প্রেজেন্টেশন আমার করতে হয়েছিল ওই থিয়েটার এক্সচেঞ্জের প্রোগ্রামে। পরবর্তীতে আমি আমাদের এখানে আপনি যে ডিরেক্টরের কথা বললেন, হি ইজ অ্যাকচুয়ালি জন হাওয়ার্ড এখানে সিডনি থিয়েটার কোম্পানির অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন, এবং উনি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, এবং আমার একটা ছোট প্রেজেন্টেশন দেখে উনি আমাকে অফার করেছিলেন 2 বছরের একটা ট্রেনিশিপ। আচ্ছা, এই হচ্ছে আমার সিডনি থিয়েটার কোম্পানির সাথে যুক্ত হওয়া। এবং সিডনি থিয়েটার কোম্পানির সাথে যুক্ত হয়ে আমরা যেটা করেছিলাম, এখানে যে ইয়ার 11 গ্রেডের স্টুডেন্টদের জন্য আমরা এখানে টিচিং এর ব্যবস্থা করেছি, এবং সেখানে আমরা গিয়ে তাদের পড়াতাম। মানে টিচিংটা কি নাটক, মানে থিয়েটার রিলেটেড? থিয়েটার, এবং থিয়েটারের বিভিন্ন এখানে বাচন ভঙ্গি, শারীরিক ভঙ্গিমা, অথবা আমাদের বিভিন্ন রকম স্পিচের উপরে একটা এটাকে আমরা ইয়ার 11 স্টুডেন্টদের এখানে শেখাতাম নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্ট অফ এডুকেশনের জন্য। এবং এছাড়াও আমরা আসলে বিভিন্ন রকম প্রোডাকশনে যেতাম। সেই প্রোডাকশনগুলি জন হাওয়ার্ড ছাড়াও সিডনি থিয়েটার কোম্পানির বিভিন্ন ডিরেক্টররা এখানে ডিরেকশন করতেন। এখানে আমি বিভিন্ন ডিজাইনারের সাথে কাজ করেছি, কস্টিউম ডিজাইনে, সেট ডিজাইনে, লাইটিং ডিজাইনে। যেমন একজন ডিজাইনারের কথা বলি, নিক স্ক্লিপার এখন এই মুহূর্তে হলিউডে কাজ করেন। হি ইজ এ ফেমাস লাইটিং ডিজাইনার। যেমন আমি ঢাকাতেও আমি লাইট ডিজাইনের কাজ করেছি, কিন্তু সেই ডিজাইন আমরা মূলত 10টা লাইট দিয়ে আমরা করতাম। যেমন সাইক্লোরামা, যদি কেউ নাটক বোঝেন, আজকের যারা শ্রোতা আছেন তাদের মধ্যে কেউ যদি নাটক বোঝেন তাহলে বুঝবেন যে এখানে সাইক্লোরামা করতে হয়, আমাদের স্পট লাইট করতে হয়, আমাদের স্ট্রোব লাইট করতে হয়, এরকম বিভিন্ন রকম লাইটের নাম আছে। তো আমরা ওখানে সর্বসাকুল্যে সাইক্লোরামা করতাম 3টা লাইট দিয়ে, কিন্তু সিডনি থিয়েটার কোম্পানিতে আমরা 360টা লাইট দিয়ে আমরা শুধু সাইক্লোরামা করতাম, একই জিনিস। নিশ্চয়ই এটা অসাধারণ অভিজ্ঞতা এবং মানে লাইফ টাইম এক্সপেরিয়েন্স আমি বলবো। এটা আমার জন্য বলতে পারেন। জি, এটা মানে শুনেই ভালো লাগছে যে আমাদেরই একজন ভাই এত সুন্দর এত ভালো একটা কাজের তার অভিজ্ঞতা, অসাধারণ লাগছে শুনতে। আকাশ ভাই, আমরা আপনার কাছ থেকে আরো অনেক শুনবো, তার আগে শুনে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গানটি।
কিছু প্রয়োজন। প্রিয় শ্রোতা, শুনলাম সদ্যপ্রয়াত শিল্পী ফরিদা ইয়াসমিনের কণ্ঠে একটি অসাধারণ গান। 60-70 দশকের তিনি একজন বড় তারকা শিল্পী ছিলেন। তার স্বামী মাসুদ রানা খ্যাত কাজী আনোয়ার হোসেন এবং তার পরিবারের সবাই খুব ভালো সঙ্গীত শিল্পী। তিনি সাবিনা ইয়াসমিন, ফৌজিয়া ইয়াসমিন এবং নীলুফার ইয়াসমিনের বোন। আপনারা শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আজ আমার সাথে আছেন আনোয়ার আকাশ ভাই। শুনছি আকাশ ভাইয়ের কথা। আকাশ ভাই, আপনার কাছে ফিরছি আবার। বাংলা একাডেমির এই শুরু করার এই কনসেপ্টটা, এই সম্পৃক্ততা কবে থেকে শুরু, সিডনিতে কিভাবে শুরু করলেন, এই সম্পর্কে যদি একটু জানতে পারি। ব্যাপারটা হচ্ছে এই যে আমি যখন একটা সময়ে আমার একটা নিঃসঙ্গতায় আমাকে পেয়ে বসে, আর আমি যখন অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া, অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস, এখানে বঙ্গবন্ধু পরিষদ, এই বিভিন্ন সংগঠনের সাথে কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আমাদের ছেলে মেয়েদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম দরকার যে জায়গায় বসে ছেলে মেয়েরা গর্ব করে বলতে পারবে যে হ্যাঁ, এটা আমাদের একটা প্রাণের সংগঠন। জি, আমাদের বিভিন্ন কারণে অ্যাসোসিয়েশনগুলো আসলে তাদের কাজের যে কার্যক্রমকে অব্যাহত রাখতে পারেনি, এবং এইখানে এসে আমার মনে হলো যে তাহলে এমন একটা জায়গা দরকার যে জায়গায় আমরা আমাদের ছেলে মেয়েকে বাংলা শেখাতে পারবো, তাদেরকে ভাষা লিখতে পারা এবং বলতে পারা, এটা আমরা শেখাবো। এটা কিন্তু এখানে একটা অনেক বড় চ্যালেঞ্জ। জি, হ্যাঁ। তো এই চ্যালেঞ্জ করতে গিয়ে আমার তখন মনে হলো যে আমার নিজের ছেলে মেয়ে হয়েছে। আমার 2000 সালে আমার প্রথম মেয়ে জন্মে। জি। তখন আমি ওদেরকে একটা স্কুলে পাঠাবো, তখন আমি কোন একটা স্কুলকে পেলাম না যে যারা নিয়মিত খোলা রাখে, অর্থাৎ প্রতি সপ্তাহে তারা স্কুল করবে। তো এবং আমার বাড়ি থেকে একটু কাছেও আমি সেটা পাবো, এরকম কোন স্কুলকে পেলাম না। তখন আমি মুভ করি 2005-এ এপিং এলাকায়। তো সেখানে আমরা তখন ভাবলাম যে ঠিক আছে, আমরা তাহলে বাংলা একাডেমি করব। তো 2004 থেকে এই কাজটার ব্যাপারে আসলে আমি একটু গবেষণার কাজ করি, এবং এই গবেষণা করতে গিয়ে আমরা বাংলাদেশের যে স্কুলগুলি, বিশ্বের বিভিন্ন দেশে বাংলা স্কুল যেমন আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, বিভিন্ন দেশের যে স্কুলগুলি গড়ে উঠেছে সেই স্কুলগুলির সাথে কথা বললাম। এমনকি আমাদের স্থানীয় যে সমস্ত স্কুল সিডনিতে বা অন্যান্য শহরে, তাদের সাথে আমি কথা বললাম। কথা বলে আমার একটা জিনিস পেলাম যে এখানে আমরা স্কুল করতে হলে আমাদের আসলে অনেক কঠিন ব্রত নিয়ে আরম্ভ করতে হবে। তো সেই কঠিন ব্রত নিয়ে আসলে আমি কয়েকজন মানুষকে নিয়ে প্রথম কাজ আরম্ভ করি। আমাদের সাথে যারা প্রথম দিকে ছিলেন তাদের মধ্যে আমি বিশেষ করে আজকে আমি বলবো রিজওয়ানা আলী দোলা, শারমিন শফিউদ্দিন এবং আরো অনেকেই আমাদের এই কাজের সাথে যুক্ত ছিলেন। এবং সেখানে সৈয়দা হায়দার আমাদের এই মুহূর্তে আমাদের ব্ল্যাক টাউনে উনি আমাদের প্রিন্সিপাল, এবং আমাদের 3টে স্কুলকে নিয়েই উনি আমাদের এই স্কুল যথেষ্ট সময় দেন। এবং এই মানুষগুলি আসলে আমরা প্রথমে যুক্ত হয়ে আমরা কাজ করি, তারপর কাজটা শুরু হলো। অসাধারণ। সিডনি বাংলা একাডেমির যে কার্যক্রম, এর ভবিষ্যৎ পরিকল্পনা, আমি জানি আপনারা অনেক প্রজেক্টে কাজ করছেন, কিন্তু দু একটা যদি আমাদেরকে একটু জানান যে ভবিষ্যতে কিভাবে কি করতে চাচ্ছেন, কি পরিকল্পনা আছে। আসলে আমাদের প্রেক্ষিত খুবই ছোট, আমরা খুবই ছোট আঙ্গিকে কাজ করি। আমরা এপিং শাখায় যখন প্রথম আমরা আরম্ভ করলাম, আমরা ভাবিনি যে আমাদের স্কুলে 30 কিলোমিটার 40 কিলোমিটার থেকে মানুষ আসতে পারে, কিন্তু এসেছে। আমরা তাতে অনুপ্রাণিত হয়েছি আমাদের ছেলে মেয়েদের নিয়ে। আমাদের ওখানে প্রথমে একটা ফিস ছিল, আমাদের যারা অভিভাবক তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু অনেক অভিভাবক বোঝেননি যে হ্যাঁ আমাদের এখানে দরকার। যেমন আমরা টিচার্সদের একটা প্রফেশনাল স্যালারি দেওয়ার কথা ভেবেছি, কিন্তু সেখানে আমাদের কিছু কিছু সময় আমাদের কঠিন সময় গিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে আমাদের এই ফিসটা আমরা একেবারে মওকুফ করে দিই। আমরা একটা ইয়ারলি রেজিস্ট্রেশন ফি, তা আমাদের প্রথম দিকে আমরা রেজিস্ট্রেশন ফি মাত্র $30 রেখেছি, পরবর্তীতে সেটা আমরা একটু বেড়েছে আমাদের বিভিন্ন খরচ বাড়ার জন্য। এবং এইভাবে কিন্তু আমরা আসলে প্রথম দিকে আমাদের এই স্কুলগুলিকে রান করতাম। এবং এই হিসেবে আমাদের আপনি যেটা ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছেন, সেটা কি আমি কি খুব ভালো জানি? আমি সেটা শেখার জন্যই তো অ্যাডেলেডে এসেছি, যতখানি আগানো যায় এবং সবার কাছ থেকে সবাইকে নিয়ে আপনি কিছু করতে চান। আমরা চেষ্টা করছি যে আমাদের এই স্কুলগুলো রেগুলার চলবে। আমরা আমাদের জাতীয় পর্যায়ে, অর্থাৎ আমরা অস্ট্রেলিয়াকে যদি জাতীয় পর্যায়ে ভাবি, এখানে আমাদের সিডনি ছাড়াও আপনারা যারা অ্যাডিলেডে আছেন, মেলবোর্নে আছেন, ব্রিসবেনে আছেন, পার্থে আছেন, ডারউইনে আছেন, এরকম বিভিন্ন জায়গায় আমাদের বাঙালিদের একটা বসতি গড়ে উঠেছে। তাদেরকে নিয়ে যদি আমরা একটা ন্যাশনাল ফ্রেমওয়ার্ক করতে পারি যে আমাদের ছেলে মেয়েদের স্কুলগুলো রেগুলার খোলা থাকবে, তাহলে হয়তো আমরা একটা ভালো জায়গায় আসতে পারি। কিন্তু সেই জায়গা অনেক দুরূহ।
যদি জি। আপনাদের সহযোগিতা না হয় সেটা সম্ভব না। তো আমরা সেই জায়গায় বলতে পারেন যে বিশাল সমুদ্রের কূলে আমরা কিছু নুড়ি কুড়ানোর চেষ্টা করছি মাত্র। এবং অবশ্যই এতদিন যেহেতু এটা চলে আসছে সফলভাবে, তার মানে বলতেই হবে যে এটা আপনি নুড়ি কুড়ানো না, আমরা আরো অনেক বড় কিছু একসময় দেখতে পাবো নিশ্চয়ই। অলরেডি আমরা দেখেছি, আরো বড় দেখতে পাবো। এবার একটা জিনিস জানার ছিল, আমি যতদূর জানি অস্ট্রেলিয়ার বাংলা একাডেমিতে যাদের বাংলা ভাষা প্রধান ভাষা নয়, মানে মাতৃভাষা নয়, তারাও আসছে বাংলা শিখতে। এই কার্যক্রম সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। আচ্ছা, আমাদের প্রথমত আমরা যখন আমাদের বাংলা একাডেমিরও একটা ওয়েবসাইট আছে banglaacademy.com, এখানে যখন আমরা আমাদের কার্যক্রমের কথা বললাম, তখন আমাদের অন্য যারা ভাষার মানুষ তারা প্রথমত আমাদের আগ্রহ দেখালো। তারা বলতে চাইলো যে ক্যান উই লার্ন বাংলা। জি। তখন আমরা বললাম যে ইয়েস ইউ ক্যান, if you are different language communities, say for example you're Italian, Greek, Spanish or any other language, if তোমরা যারা ওই ভাষা থেকে তোমরা বাংলা ভাষা শিখতে চাও, কেউ হয়তো বৈবাহিক অবস্থা অথবা তাদের পেশাগত কারণে অথবা কোনো কারণে তারা দেশে আমাদের বাংলাদেশে অথবা পশ্চিমবঙ্গে কাজ করতে চায়, তারা আমাদের সাথে শিখতে চাইলো। তখন আমি তাদের জন্য একটা ল্যাঙ্গুয়েজ কোর্স রান করলাম, সেটাকে আমরা বলছি NBSB, নন বাংলা স্পিকিং বাংলা ল্যাঙ্গুয়েজ কোর্স। সো এই কোর্সটা আমাদের বেশ ভালো সমাদৃত হলো। ছাত্রছাত্রী আছে আমাদের এই পর্যন্ত আমরা এখন থেকে প্রায় 35-40 জন মতো স্টুডেন্টকে আমরা এই পর্যন্ত গ্রাজুয়েশন করেছি, এবং হয়তো গত 9 বছরের তুলনায় খুবই নগণ্য, কিন্তু আমাদের চেষ্টা। কিন্তু এই প্রজেক্টটা কত বছরের আসলে? এই প্রজেক্টটা আমরা আসলে আরম্ভ করেছি 2007 থেকে, কিন্তু তখন আমরা প্রথম দিকে হয়তো খুব বেশি স্টুডেন্ট পেতাম না। এখন আমরা শুধুমাত্র যেটা করি কাস্টমাইজ নাম্বার অফ স্টুডেন্ট, আমরা হয়তো 4 জন 6 জন, আমাদের এই মুহূর্তে আমাদের 2 জন স্টুডেন্ট আছে। তার আগের ব্যাচে আমার ছিল 6 জন স্টুডেন্ট। এইভাবে আমরা বিভিন্ন ব্যাচ করে পড়াই, এবং আমাদের এটা 9 সপ্তাহ ব্যাপী এই কোর্সটা আমরা রান করি এই মুহূর্তে। আচ্ছা, এটা হচ্ছে আমরা NBSB। এই ধরনের মানে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার কার্যক্রম এর সাথে সাউথ অস্ট্রেলিয়া তথা অ্যাডিলেড আমরা কিভাবে যুক্ত হতে পারি? আমাদের সম্ভাবনাগুলো কোথায় আছে? আসলে যুক্ত হবার ব্যাপার তো হচ্ছে সম্পূর্ণ নিজের ব্যাপার। রবীন্দ্রনাথের একটা কথা আছে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। তাহলে আমরা যুক্ত হতে চাইলেই আমরা যুক্ত হতে পারি। যখন আমি এক বা একাধিক মানুষ কোথাও মেশে, তারা একটা বিশাল অসাধ্য সাধন করে। আপনি যুক্ত হতে চাইলে বাংলা একাডেমির দ্বার সবসময় খোলা। আপনি অ্যাডিলেড থেকে যদি যে কোনো বিষয়ে, বাংলা একাডেমির আমাদের প্রায় 17টা প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলি বিভিন্ন কারণে মানুষের দ্বারা বিভিন্ন সময়ে এটা সমাদৃত হয়েছে, এটা সমালোচিত হয়েছে। আমরা বলতে চাই যে আপনারা যদি এই প্রোগ্রামগুলিতে আসেন, তাহলে আমাদের এই অঙ্গনটা আরো বেশি বিস্তৃত হবে। এখানে আমাদের যুক্তিতর্কের অবকাশ থাকবে, এবং আমরা হয়তো এর থেকে আরো ভালো কিছু করতে পারবো। যেমন আপনি বলছেন যে অ্যাডিলেডবাসী কিভাবে যুক্ত হতে পারে। সিম্পলি অ্যাডিলেডে বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার একটা ব্রাঞ্চ হতে পারে। অবশ্যই। এবং সেখানে আমাদের খুবই আগ্রহ পাচ্ছি। কিন্তু ধন্যবাদ অভি, কারণ আমি আপনার সাথে কথা বলে আমিও নিজে অনুপ্রাণিত। আপনার কাছ থেকে এমন অনেক কিছু বিষয়ে আমি জেনেছি, এবং এখানে অ্যাডিলেডবাসীর যে শুভকামনা, আমি অনেকের সাথে কথা বলতে পারিনি, অনেকে আমাকে ফোন করেছেন, কিন্তু পরবর্তীতে তাদেরকে ফোন করে হয়তো পাইনি, অথবা এরকম কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু এখানে আমি যতজনের সাথে কথা বলেছি, প্রায় সবাই এই বিষয়ে আমাদের প্রচুর আগ্রহ দেখিয়েছেন। তো যেমন আমাদের এখানে একজনের সাথে কথা হচ্ছিল আজকে সন্ধ্যায়, যে আমরা বই এর ক্ষেত্রে, অর্থাৎ এখানে বই পড়া এবং বই এই সিস্টেমটাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। আমরা বাংলা একাডেমিতে আমাদের প্রচুর বই আছে, সিডনিতে আমরা বই আছে, এবং সেই বইগুলি মানুষ কিনতে পারেন। আমাদের ওয়েবসাইটে বলা আছে, আমাদের এখানে ফেসবুক, টুইটার আমাদের বলা আছে যে আমাদের এখান থেকে বই আমরা বিক্রি করি, ডিস্ট্রিবিউশন করি আমাদের 3টা সেন্টার থেকে। তাহলে একইভাবে আমরা সেই বইগুলো আমরা অ্যাডিলেডে দিতে পারি। তাহলে আমাদের বইয়ের দাম যাচ্ছে কমে, আমরা আমাদের অধিক সংখ্যক মানুষকে, অন্যদিকে অ্যাডিলেডের মানুষও উপকৃত হচ্ছে। একইভাবে একজন বলছিলেন যে স্কুলের ক্ষেত্রে আমরা কি কোনো এখানে সাহায্য করতে পারি কিনা। একইভাবে আমরা বলতে পারি যে এখানে স্কুলগুলিকে তো আমরা সাহায্য করতেই পারি, এবং যারা বলছেন যে স্কুল, এখানে বাংলা একাডেমি একটা স্কুল করতে পারি কিনা, সেটাও আপনাদের উপর নির্ভর করবে। আমরা তাহলে সেই একটা স্কুল যদি এখানে বাংলা একাডেমির একটা ব্রাঞ্চ হয়, তাহলে সেই কার্যক্রমের সাথে আমরা ন্যাশনাল ফ্রেমওয়ার্ককে আমরা যুক্ত করতে পারি। অর্থাৎ আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা এখানে পড়াবেন। আমাদের যেমন আমরা কাস্টমাইজড এডুকেশন দিচ্ছি আমাদের প্রত্যেকটা এর জন্য,
কিন্ডারগার্টেন থেকে ইয়ার 12 পর্যন্ত ছেলেমেয়েরা এর সাথে যুক্ত হতে পারে। তো এর সাথে আছে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ স্কুল প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে আমরা যদি এখানে যুক্ত করি, আপনি দেখবেন যে আপনাদের যে আজকে যে সমস্ত বাবা মারা আগ্রহ পায় না, তারাও কিন্তু আলটিমেটলি আগ্রহ নিয়ে এগিয়ে আসবে। অবশ্যই অবশ্যই। আকাশ ভাই, আমি খুবই আগ্রহ নিয়ে আপনাকে শুনছি, আপনার সাথে কাজ করার অনেক আগ্রহ বোধ করছি ব্যক্তিগতভাবে আমি, এবং আমি জানি যে শ্রোতারা আমাদেরকে শুনছেন এখন সবাই একই রকম অনুভব করছেন, আমার সেটা মনে হচ্ছে। আপনাকে আরো শুনবো, তার আগে চলুন আমরা একটি গান শুনে আসি। যেতে দে না আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, যেথা কোকিল ডাকে যেথায় আমার ঠিকানা, যেতে দে না আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান। দিন জ্বালা সাঁঝের বেলা, সার বাঁধানো ঘাটে, গল্প কথা পানসি ভিড়ে, রূপকাহিনীর ভাটে, দিন জ্বালা সাঁঝের বেলা, সার বাঁধানো ঘাটে, গল্প কথা পানসি ভিড়ে, রূপকাহিনীর ভাটে, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান। শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের কিছু কমিউনিটি খবরাখবর। শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশ হাই কমিশন কনসুলার অ্যাডিলেড ক্যাম্পের এবারের শিডিউলটি। প্রিয় শ্রোতা, আপনারা জানেন কি বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরা তাদের নিয়মিত কর্মসূচি নিয়ে আবারও এসেছে অ্যাডিলেডে। আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি তাদের সময়সূচি। 19 থেকে 22 আগস্ট কনসুলার ক্যাম্প বসবে উইন্ডসর গার্ডেন কমিউনিটি সেন্টারে, এটি ডান্ডি অ্যাভিনিউতে উইন্ডসর গার্ডেনে। সময়টা আপনারা ফেসবুক পেজগুলোতে পেয়ে যাবেন। এরপরে 23 আগস্ট কনসুলার ক্যাম্প বসবে বিফেকার্স কমিউনিটি হল, পিটওয়াটার ড্রাইভে, এটিও উইন্ডসর গার্ডেন সাবার্বে। এবং সঠিক সময়ের জন্য প্লিজ চোখ রাখুন ফেসবুক ফ্যান পেজগুলোতে। প্রিয় শ্রোতা, আরো দুর্দান্ত একটি খবর নিয়ে এবার আসছি। আমাদের সাফ অনূর্ধ্ব 16 ফুটবল টিম বিজয় লাভ করেছে। বাংলাদেশ অনূর্ধ্ব 16 ফুটবল টিমের জন্য রেডিও বাংলা অ্যাডিলেডের পক্ষ থেকে অভিনন্দন। ক্রিকেটের সাথে সাথে গর্জে উঠুক বাংলাদেশের ফুটবল দলও। আরো একটি অসাধারণ খবর আছে আমার কাছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যান্ড জগতের
জীবন্ত কিংবদন্তি আমাদের প্রিয় আয়ুব বাচ্চু এবং তার ব্যান্ড এলআরবি অ্যাডিলেডে আসছে অতি শীঘ্রই। তাদেরকে নিয়ে আসছে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া, তারা এই প্রোগ্রামটি অর্গানাইজ করছে এবং 24 অক্টোবর স্কট থিয়েটার হলে অনুষ্ঠানটি হবে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলাদেশ কমিউনিটি অ্যাডলেট ভিত্তিক সবকটি ফেসবুক ফ্যান পেজে। প্রিয় শ্রোতা, গত 9ই আগস্ট, দুঃখিত আমার একটু এক্সাইটমেন্টে ভুল হয়ে যাচ্ছে, সব সুন্দর সুন্দর খবর দিচ্ছি সবাইকে। প্রিয় শ্রোতা, গত 9ই আগস্ট সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বাৎসরিক অনুষ্ঠান। জমজমাট এই অনুষ্ঠানটিতে ছিলেন রেডিও বাংলা অ্যাডিলেডের নাদিরা সুলতানা নদী। কথা বলেছেন এই অনুষ্ঠানের আয়োজক এবং অংশগ্রহণকারী কজনের সাথে। চলুন শুনে আসি তার বিস্তারিত। প্রিয় শ্রোতা, নাদিরা সুলতানা নদী কথা বলছি। এখানে আছি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম হচ্ছে সিডনিতে। আজ আমি খুবই সৌভাগ্যবান এই প্রোগ্রামটি এখানে নিজের চোখে দেখছি এবং উপভোগ করছি। এই মুহূর্তে আমার সাথে আছেন রাকিব উদ্দিন আহমেদ, প্রেসিডেন্ট ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ওনার সাথে কথা বলবো এবং আমার সাথে আরো আছেন মুক্তিযোদ্ধা সংগঠক কামরুল আহসান খান। দুজনই আমার পাশে আছেন। আমি যাচ্ছি ভাই আপনার কাছে, আপনি যদি একটু এই প্রোগ্রামটা নিয়ে কিছু বলেন। অস্ট্রেলিয়া ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আজকে যে দিনব্যাপী বর্ণাঢ্য আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করেছে, এখানে আমি উপস্থিত হয়েছি, আমি উপভোগ করেছি অন্যান্য অনেকের সঙ্গে। এটি একটি খুবই সুন্দর পদক্ষেপ। এই ধরনের আয়োজনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা পৃথিবীর যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে একত্রিত করা হয় এবং একত্রিত করার মাধ্যমেই তারা শুধুমাত্র তার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় মধুময় সেই দিনগুলি স্মরণ করে না, তারা এর মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় আমাদের যে প্রাণপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় তার দায়বদ্ধতা মোচনে আমরা কি করতে পারি, কতটা আমরা এগিয়ে আসতে পারি। তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হতো না যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হতো। সে কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা যদি শক্তিশালী করতে পারি, একে যদি আমরা আরো অগ্রগামী করতে পারি, ঐতিহ্য যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশ তো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সে কারণেই ওই ধরনের অনুষ্ঠান করা হয়। আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমি এদের আমন্ত্রণে আজকে সিডনিতে এখানে এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছে তাদের আমন্ত্রণে সাড়া দিয়েছি এবং দিনব্যাপী আমি এখানে আছি। এমনিভাবেই ক্যানবেরাতে আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে চ্যাপ্টার আছে তারাও গত 7 তারিখে এমনি একটি বর্ণাঢ্য আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেখানেও একই আহ্বান আমি জানিয়েছিলাম। তবে আমরা আগামী 2রা সেপ্টেম্বর 2016 শনিবার দিনব্যাপী হিরণ্ময়ী মেলবন্ধন নামে আমরা একটি মহামিলনের আয়োজন করেছি। আমার দেশে বিদেশে, বিশেষ করে অস্ট্রেলিয়ায় যারা আজকে আমার এই সাক্ষাৎকার শুনছেন তাদেরকে অনুরোধ জানাবো তারা আপনারা ওই অনুষ্ঠানটি আপনাদের পাউচ সহ অংশগ্রহণ করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের শ্রোতারা খুবই যারা ঢাকা ইউনিভার্সিটি তারা তো অনেক বেশি এক্সাইটেড ফিল করবেই ন্যাচারালি, বাট আরো যারা শুনবেন তাদেরও খুব ভালো লাগবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমাকে লিঙ্ক করে জি, কামরুল হাসান ভাই আপনি একটু বলেন আমাদের। আমি একজন অ্যালুমিনাই এবং তুমিও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় অ্যালুমিনাই এবং সক্রিয় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার ভালো লাগছে যে একজন অ্যালুমিনাই হিসেবে তুমি অ্যাডলাইটেও আমাদের মিডিয়াতে একটা মূল ভূমিকা পালন করছে। আমি তোমার মাধ্যমে অ্যাডলাইট বাকি যারা আছেন তাদেরকে আমি আহ্বান করতে চাই আপনারা সংযুক্ত হন আমাদের নেটওয়ার্কের সাথে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সারা বাংলাদেশের জন্য মানুষকে জাগিয়ে তুলতে, ডিজাস্টার উদ্বুদ্ধ করে মানুষের কাজে আমরা মানুষকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সংযুক্ত করতে চাই। তাদের একাডেমিক কেরিয়ার, তাদের বিভিন্ন দিয়ে সহ আমরা কাজে লাগাতে চাই। আর সর্বশেষ হচ্ছে আমি যেটা কিছুক্ষণ আগে লতিফ ভাই বললেন যে অ্যালুমিনাই হচ্ছে হিরণ্ময় সমাবেশ যেটা হচ্ছে 2016
10 জানুয়ারিতে। সেটা একটা ঐতিহাসিক দিন এবং আমি এরকম কয়েকটা স্থানে যাওয়ার সুযোগ হয়েছে। এত মানুষের সাথে দেখা হয়, বিভিন্ন প্রজন্মের লোক, সদ্য পাস করা ছাত্র, আবার 1926, 27, 28 এই সময় গ্রাজুয়েট, তাদের সাথে দেখা হয়। এটা একটা মহামিলন সত্যিকার অর্থে। এই সুযোগটা নেওয়ার জন্য আমি অনুরোধ করবো যারা অ্যাডমিটে আছেন তারা আপনাদের প্ল্যান, বাংলাদেশের ভিজিটের প্ল্যানটা এইভাবে করেন যাতে 10 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের খেলার মাঠে আপনার সেই সমাবেশ উপস্থিত আসতে পারেন। এটা একটা ঐতিহাসিক দিন হবে, আমি বিশ্বাস করি আপনাদের জীবনে। আপনারা আসবেন এবং আবার আমি নদীর মাধ্যমে আমি সবাইকে আবার করতে চাই আপনারা অ্যালুমিনাই ঠিক করে বাংলাদেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাদের একটা ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। তোমার কথা বলে কথা বলছি হাসান ভাইয়ের সাথে। হাসান ভাই বলেন, কতদিন ধরে আপনি এখানে? ধন্যবাদ মোদি। আমি এখানে আছি 8 বছর। তবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমিনাই প্রোগ্রামে আমি 2008 সাল থেকে আমি করে আছি। এই অনুষ্ঠানটা একটা সুযোগ করে দেয় আমাদেরকে দেখা হওয়া বা তাদের সাথে শেয়ার করা এবং আমাদের যে নতুন জেনারেশন আছে তাদেরকে বোঝানো যে আমরা কোথায় পড়াশোনা করছি, কী পরিবেশে, বা আমাদের একটা রিলেশনশিপ ক্রিয়েট করা। তো আমরা এই অনুষ্ঠানটা যারা আসছে তারা সবাই একটা উদ্দেশ্যে থাকে যে একটা গেট টুগেদার মতো করে নিজেদেরকে প্রকাশ করা এবং নিজেদের অবস্থানটা জানানো অপরকে। অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই। এখন কথা বলছি সালেহ ভাইয়ের সাথে। সালেহ ভাই বলেন আপনার অনুভূতি। ধন্যবাদ নদী আপা। আসলে আমার খুবই ভালো লেগেছে এখানে এসে, কিন্তু যে জিনিসটার খামতি আছে সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের 90 পরবর্তী প্রজন্মের মানুষজনকে কম দেখলাম। তবে আমাকে তারা কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করেছে শুধু সেই কাজটার জন্য যে সামনে এটাকে আমি আরো সংগঠিত করব এবং সংখ্যায় বাড়াবো এবং অনেক টাকা তুলার পরিবর্তে কিছু টাকা তুলে নিয়ে আসবো, এরকমটা হয়েছে। আর আমি নিজে একটা স্কুলের সংগঠন চালাই এখানে, মানে প্রাক্তন ছাত্রদের অর্গানাইজেশন রেডিয়েন্স অস্ট্রেলিয়া। তো আমার চেনা জানা অনেক মানুষ রয়েছে এবং কোনো কারণে আমি হয়তো বেশ ভালোই এখানে জনসংযোগ করেছিলাম। তো আমার সুযোগ আছে, সেই সুযোগটাকে আমি কাজে লাগাবো। দেখি আগামীতে খুব ভালো, মানে সংখ্যায় বাড়বে, অন্তত দ্বিগুণ হবে। আর আমাদের খুব ভালো লেগেছে। নদিয়াপাকে আসলে এখানে দেখবো আজকে বুঝতে পারি নাই, 20 বছর আগে অন্য সাথে দেখেছি, আজকে অন্য রূপে দেখলাম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এখন কথা বলছি এখানে আরেকটা আপুকে পেয়েছি, আয়েশা বাবু। ভাবি বলেন আপনার অনুভূতি কেমন লাগছে? আমার আসলে খুবই ভালো লাগছে। বিশেষ করে এখানে তো আমরা অনেক কিছু করি, দেশের সংস্কৃতি, তারপর বিশ্ববিদ্যালয় জীবন, যেখানে যত দূরেই যাই কয়েক বছর আসলে কখনো ভোলার না, বুঝতে পারি না। তো আমি মোটামুটি অন্য সব কিছু বাদ দিয়ে আসলে চলে আসি প্রোগ্রামটা। 2012-13 প্রতি বছরই আসলে আনতে হয় আমার। খুব ভালো লাগে। কিছুক্ষণ সময় লাগবে আমি প্রোগ্রাম দিলে দিনগুলো মনে হতে থাকে। পরিচিত ফ্রেন্ড কাউকে পাওয়া যায়, তো আমার মনে হয় যে আমরা আসলে আরেকটু চেষ্টা করতে পারি, আরেকটু অর্গানাইজ করতে পারি। আমি সত্যি ক্ষেত্রে আমি সামনে বছর চেষ্টা করবো আরো আরেকটু অর্গানাইজ করতে। আমাদের জিনিয়াসের সাথে আমরা আসলে যোগাযোগ করে সবাই মিলে আসতে অনেক কিছু করতে পারি। বিশেষ করে এখন আসলে কালেক্টিভ থাকাটা অনেক আমারও খুব ভালো লাগলো সময় দিলে রেডিও কমেডি। আমারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে আসলে এটা রেডিও কমেডি এই আমার তাদের অনেক ধন্যবাদ। এই মুহূর্তে
আছে তানভীর ভাই, আমার খুব প্রিয় একটা ভাই। অসুবিধা নেই, আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা শোনাতে চাই আমাদের শ্রোতাদের। ভাইয়া বলেন আপনার অনুভূতি। এখানে এসে আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে সবার সাথে পরিচিত মুখগুলা দেখতে পেয়ে। নদীর সাথে এখানে এসে দেখা হলো বহু বছর পরে, এটা খুবই ভালো লাগছে। আর বিশেষ করে পিকনিকে এত পরিচিত মুখ এক জায়গায় পাওয়াটা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই একত্রিত হয়েছে, এটাই খুবই ভালো লাগছে। চমৎকার, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আছি, যদিও ব্যক্তিগত পরিচয়টা বলে নিতেই হয়, আমার খুব প্রিয় একজন সিমি আপু। আমরা একসময় একই হলে ছিলাম, একই ডিপার্টমেন্টের। আপুকে পেয়ে আমি খুবই এক্সাইটেড। আমি সিমি আপুর মুখে এখন শুনতে চাই, আপু আপনার কেমন লাগছে, কতদিন ধরে এই প্রোগ্রামে আসেন, আমাদের শ্রোতাদের সাথে যদি একটু শেয়ার করেন। ধন্যবাদ নদী। আমি কাজী সুলতানা সিমি। আমি এখানে আছি সিডনিতে 12 বছর হলো। আমি এখানে একটু লেখালেখি করি, সেই সুবাদে মোটামুটি একটু সিডনি সব জানাশোনা আছে। তো আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই 5 বছর ধরেই সংযুক্ত, কারণ এটা 10 সাল থেকে শুরু হয়েছে, 2010 সাল থেকে প্রতি বছরই হচ্ছে। এবার একটু তাড়াতাড়ি হয়ে গেল, কারণ বাংলাদেশ থেকে অ্যালুমনাই যে প্রেসিডেন্ট উনি এসেছেন, সেজন্য এবার করেছেন। আর এবারের হলটা একটু বড় হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। নেক্সট টাইম নাকি আরো বড় করা হবে, কারণ সবাই খুব এক্সাইটেড ডে বাই ডে যে এরকম একটা সংগঠন হয়েছে, এবং যারা করছে এবং সময় দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা আয়োজন করেছেন। হ্যাঁ, তো কারণ আমরা সবাই পরিচিত মুখগুলো দেখছি, কিংবা পরিচিত না হলেও একই পরিবারে, ঢাকা ইউনিভার্সিটির পরিবার, বেশ আপন লাগছে, সবাইকেই আপন লাগছে। তো ধন্যবাদ নদী এটার আয়োজনের জন্য এবং আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনার জন্যই আসা, এবং আশা করছি প্রিয় শ্রোতা আপনাদের মাঝেও আজকে যে এক্সাইটমেন্ট তার কিছুটাও আমরা ছড়াতে পারবো বলে আমি আশা করছি। থ্যাংক ইউ সো মাচ আপু। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন নাদিরা সুলতানা নদীর রিপোর্ট সুদূর সিডনি থেকে 9 আগস্ট হয়ে যাওয়া অনুষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান থেকে। এখন আরো একটি খবর আপনাদেরকে জানিয়ে দিই। অ্যাডিলেডে আগামী 29 আগস্ট বাসা আয়োজিত প্রথম পিঠা ও বাংলা খাবার উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুলারটন পার্ক সেন্টারে। এই উৎসবে যোগ দিতে, এর বিস্তারিত তথ্য জানতে আপনারা চোখ রাখুন বাংলাদেশ কমিউনিটি অ্যাডিলেড ভিত্তিক সবকটি ফেসবুক ফ্যান পেজে। ফিরে আসছি আকাশ ভাইয়ের কাছে। আকাশ ভাই, সরাসরি চলে আসি। আমাদের এই অ্যাডিলেডে 3-4টি বাংলা স্কুলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, আর বিষয়টির বিষয়ে মানে কোনো পরামর্শ কি আমরা পেতে পারি? আসলে আমি এত ছোট মানুষ যে এখানে পরামর্শ দেওয়ার চেয়ে বরং এখানে শিখতে পারাটা আমার জন্য আসলে গৌরবের। তো আমি এখানে যারা স্কুলের সাথে জড়িত আছেন অথবা স্কুলের কোনো ক্ষেত্রে যারা কাজ করেন তাদের 2-1 সাথে কথা হচ্ছিল। তো আমি প্রথমত এই বিষয়টাকে আমি খুব সাধুবাদ দিই, যেটা খুব প্রশংসনীয়, এবং আমি মনে করি যে স্কুলগুলি চালানো আসলে খুব কঠিন কাজ। সিডনিতে আমরা বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে 3টে স্কুল চালাই। সেই স্কুলগুলি প্রত্যেক সপ্তাহে খোলা রাখা, বিশেষ করে শুধুমাত্র যে আমাদের পাবলিক হলিডে, এছাড়া অন্য দিনগুলিতে খুলে রাখা খুব কঠিন। আমাকে এই জন্য নিয়মিত আমার বাসা থেকে বকা শুনতে হয়। আমার ছেলেমেয়েরা অনেকে অভিযোগ করে যে আমরা আমাদের স্কুলে নিয়মিত যাওয়া খুব কঠিন। তো আমি এ থেকেই বুঝি যে আসলে অন্যান্য ছেলে মেয়েদের অভিমত কি। এখন বাবা মার যদি ঐকান্তিক পরিশ্রম থাকে এবং সহযোগিতা থাকে, তাহলে আমার মনে হয় যে আমাদের ছেলেমেয়েরা এরা ডেফিনেটলি আমাদের যে মাতৃভাষা, যেটা দিয়ে আসলে আমরা বড় হয়েছি, এবং আমিও চাই যে আমাদের ছেলেমেয়েরা মাতৃভাষায় কথা বলুক, তাহলে ওরা আসলে সবচেয়ে বেশি শিখতে পারবে। আপনি একটা জিনিস স্বীকার করবেন অভি, যে সমস্ত ছেলেমেয়েরা মাল্টিলিঙ্গুয়াল তারা কিন্তু অধিক ট্যালেন্টেড হয়। এবং এটা হচ্ছে আমাদের এখানে ডিপার্টমেন্ট অফ এডুকেশনের আরেকটা আছে, যে ডিপার্টমেন্ট অফ কমিউনিটি ল্যাঙ্গুয়েজ স্কুল প্রোগ্রাম। এরা সবসময় স্বীকার করে যে প্রত্যেকটা মাল্টিলিঙ্গুয়াল স্টুডেন্ট আর মোর ট্যালেন্টেড, অ্যান্ড দোজ স্টুডেন্ট অ্যাকচুয়ালি যারা দে নো মোর দেন 2 languages or up to 5 languages, they can contribute more in a society. অনেক পথও কিন্তু খুলে যায় আসলে। তো সেজন্য আমি মনে করি যে আপনারা এই যে কাজগুলি করছেন এটা খুবই সাধুবাদ যোগ্য। কিন্তু আমি যেটা শুনছিলাম যে এখানে সবগুলি স্কুল রেগুলার খুলে রাখা খুব কঠিন বিষয়, এবং একটা স্কুল বন্ধ হয়ে গেছে। তো এই যে পথরেখা আপনারা সৃষ্টি করলেন, এই কাজগুলিকে আমার মনে হয় যে আপনারা চালিয়ে যান, এবং আগামীতে পথ অনেক সংকুল
এবং এই পথ পাড়ি দিতে হলে অনেকটা পথ যেতে হবে। অবশ্যই। আর আমি অবশ্য আপনার সাথে আগেই বলছিলাম যে বাংলা একাডেমি থেকে একটা স্কুল এখানে করা সম্ভব কিনা, যেটা কিনা হ্যাঁ, এবং মানে সব মিলিয়ে আমরা বিভিন্ন কার্যক্রমের সাথে নিশ্চয়ই যুক্ত হতে পারি। আপনি যদি একটু বিস্তারিত আমাদেরকে এ বিষয়ে বলেন। আমি বলবো প্রথমেই যে বাংলা একাডেমি অস্ট্রেলিয়া আমাদের তৈরি হয়েছে অস্ট্রেলিয়া জুড়ে সার্ভিস দেওয়ার জন্য, জি। কিন্তু টোটাল বিষয়টি নির্ভর করবে যে কমিউনিটি কি চোখে দেখছে বিষয়টাকে। যদি কমিউনিটি এখানে সাধুবাদ জানায়, বাংলা একাডেমির কোনো আপত্তি নেই। আমাদের তো একই কার্যক্রম আমরা সিডনিতে রান করি, 3টি স্কুল, সেই স্কুলের কার্যক্রম অন্য স্টেটে যদি হতে হয় তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে। পাঠ্যক্রম এই সব বিষয়ে আমরা সাহায্য করতে পারবো। আমাদের টিচার্সদের কি ধরনের ট্রেনিং হবে আমাদের প্রাইমারি পর্যায়ে সেগুলো আমরা করব, এবং এখান থেকে যদি টিচার্সদের ট্রেনিং এর সংক্রান্ত কোনো ইউনিভার্সিটির সাথে যোগাযোগ সেভাবে আমরা করতে পারবো। এই প্রত্যেকটা বিষয়ে আমরা সহযোগিতা করতে পারবো। এবং আমাদের পারস্পরিক যদি এই বোঝাপড়াটা হয় তাহলে দেখবেন যে এই জাতীয় ক্ষেত্রে আমরা আরো অনেক এগিয়ে যাব। এবং আমি যতটুকু জানি যে সিডনি বাংলা স্কুল থেকে মিনিস্টার অ্যাওয়ার্ড নিয়ে এসেছে ছাত্রছাত্রীরা, এবং খুব ভালো করছে। একটু যদি সংক্ষেপে আমাদেরকে বলেন কি ধরনের অ্যাওয়ার্ড। এবং আসলে আপনি শুনে খুশি হবেন যে আমাদের একজন বাঙালি ছাত্রী যিনি 2013-তে মিনিস্টার অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু অস্ট্রেলিয়াতে বাঙালির অভিবাসন 50 বছরের উপরে। আমাদের যুদ্ধের বহু আগে এখানে বাঙালি এসেছেন, এবং তারা কেউ কমিউনিটি স্কুল তৈরি করেছেন যুদ্ধের ঠিক পরপর। আমরা বিশেষ করে আমি নজরুল ভাইয়ের সম্বন্ধে বলবো। নজরুল ইসলাম, উনি একজন জিওলজিস্ট ছিলেন, এখন উনি আমাদের সাথে আছেন, আমাদের সিনিয়র ভাই। উনি এখানে স্কুলের কার্যক্রম চালিয়েছেন ক্যানবেরাতে, সিডনিতে, এবং এই সমস্ত স্কুলগুলিতে অনেক স্টুডেন্ট পাশ করেছে, কিন্তু কেউ মিনিস্টার অ্যাওয়ার্ড পায়নি কমিউনিটি ল্যাঙ্গুয়েজের জন্য, কিন্তু তারা পেয়েছে কমেন্ডেবল অ্যাওয়ার্ড পেয়েছে, মেরিট অ্যাওয়ার্ড পেয়েছে, হাইলি কমেন্ডেবল অ্যাওয়ার্ড পেয়েছে। নিশ্চল সরকার প্রতি বছর 10 জন স্টুডেন্টকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে সিলেক্ট করে এই মিনিস্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো আমাদের সুযোগ হয়েছে 2006 থেকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা প্রতিযোগিতায় আমাদের আনি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা কখনোই মিনিস্টার অ্যাওয়ার্ড পায়নি। ওরা কখনো কমেন্ডেবল অ্যাওয়ার্ড পেয়েছে, হাইলি কমেন্ডেবল অ্যাওয়ার্ড পেয়েছে, মেরিট অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমাদের সুযোগ হয়েছে 2013-তে ওরা আমাদেরকে মেরিট মিনিস্টার অ্যাওয়ার্ড দিয়েছে। সো এটা আমাদের জন্য বলতে পারেন যে অবশ্যই খুবই আনন্দের, আমাদের জন্য আনন্দের। আমি ফেসবুকে আসলে খবরটা দেখেছিলাম যখন এই অ্যাওয়ার্ডটা আসে, এবং এটা খুবই আনন্দের, গর্বে বুক ভরে যায় যে এমন বাংলাদেশি নতুন প্রজন্ম যে কিনা এখানে বেড়ে উঠেছে, সে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড নিয়ে এসেছে, এত সম্মান নিয়ে এসেছে আমাদের দেশের জন্য। একটা বিষয় মানে তার মানে দাঁড়াচ্ছে এরকম, যদি আমাদের এখনকার যে অলরেডি স্ট্যাবলিশ স্কুল যেগুলো আছে প্লাস নতুন স্কুল যদি হতে চায় বাংলা একাডেমির সাথে যুক্ত হয়ে, সেক্ষেত্রে পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক সবকিছুর বিষয়ে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি। জি নিশ্চয়ই, অবশ্যই, নিশ্চয়ই। আচ্ছা, আরেকটা জিনিস, পাঠাগার এমন একটি বিষয়, পাঠাগার এমন একটি অন্যতম, আমি মনে করি আমার জীবনে পাঠাগার ইম্পর্টেন্স অনেক বেশি। সো পাঠাগার একটি সমাজকে অনেক এগিয়ে নিতে পারে, এবং এটা আমার মনে হয় সবাই স্বীকার করবে। এখানে একটা পাঠাগার স্থাপনের ব্যাপারে বাংলা একাডেমি, এখানে মানে বলতে আমি বোঝাচ্ছি অ্যাডিলেড শহরে একটা পাঠাগার স্থাপনের ব্যাপারে বাংলা একাডেমি কি আমাদের কোনো সাহায্য করতে পারলে কি ধরনের, একটু সংক্ষেপে যদি। নিশ্চয়ই, আমাদের সামর্থ্য খুবই সীমিত। যারা আমাকে সিডনিতে জানে তারা সবাই জানে যে আকাশ খুবই সাধারণ একটা ছেলে, এবং আমাদের কর্মপরিধিও খুব ছোট। কিন্তু এই যে কার্যক্রম আপনি যেটা বলছেন, আমি প্রথমত অস্ট্রেলিয়ার মেইন ফ্রেমে যাই। দ্য স্টেট লাইব্রেরিজ অফ অস্ট্রেলিয়া, লাইক স্টেট লাইব্রেরি অফ নিউ সাউথ ওয়েলস এবং স্টেট লাইব্রেরি অফ সাউথ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, এই স্টেট লাইব্রেরিগুলি কার্যক্রম হচ্ছে যে আমাদের বিভিন্ন কাউন্সিলের মাধ্যমে বইকে বিতরণ করে, এবং সেই বইয়ের মান উন্নয়নে তারা সহায়তা করে। সেক্ষেত্রে আমরা ইংরেজি সাহিত্য বা অন্যান্য যে সমস্ত বই পেয়ে থাকি, এমনকি চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ইটালিয়ান, স্প্যানিশ, গ্রিক, প্রত্যেকটা ভাষার আমরা পাই, কিন্তু বাংলা এখনো তারা ভেহিকেলের মধ্যে বাংলাকে চড়ায়নি। এই কাজটার জন্য বাংলা একাডেমি 2010-এ এখানে অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ কনফারেন্স হয়েছিল,
সিডনিতে স্টেট লাইব্রেরি অফ নিউ সাউথ ওয়েলসে বাংলা একাডেমির সুযোগ হয়েছিল সেই কনফারেন্সকে স্পন্সরশিপ করা। আচ্ছা আচ্ছা। আমাদের সেই স্পন্সরশিপের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে এখানে রাষ্ট্রীয়ভাবে যাতে বাংলা ভাষাকে ব্যবহার করা হয়, যেমন আমাদের এখানে ইমিগ্রেশন পারপাস, মেডিকেয়ার, এরকম বিভিন্ন ক্ষেত্রে বাংলাকে ওরা তারপর থেকে স্থান দেওয়া শুরু করে। আচ্ছা আচ্ছা। তো এই যে কাজ, কিন্তু তারপরেও কিন্তু mylanguage.gov.au ছিল ওদের প্রজেক্টের নাম। সেই প্রজেক্টটা তারা 2 বছরের পরে আর রান করতে পারেনি। কিন্তু আমরা যেটা করেছি বাংলা একাডেমি থেকে, তখন আমাদের মনে হয়েছে যে না, আমাদের এই লাইব্রেরি কার্যক্রম যদি আমরা না চালাই তাহলে ছেলেমেয়েরা তো শিক্ষিত হবে কিভাবে। তখন আমরা যেটা করলাম, ছেলে মেয়েদেরকে আমরা বই দিয়ে আরম্ভ করলাম, আমাদের স্কুলের প্রত্যেক সপ্তাহে তাদেরকে বই দিয়ে আরম্ভ করলাম। এই থেকেই কিন্তু বাংলা একাডেমি লাইব্রেরির সূচনা। এখন অ্যাডিলেডে একটা লাইব্রেরির ব্যাপারে আমি এখানে কথা হয়েছে, এখানে একজনের সাথে কথা হচ্ছিল, উনি বললেন যে এখানে উনি অলরেডি 2003 থেকে 2013 থেকে বইয়ের ব্যাপারে একটা কাজ করছেন এবং উনি ইতিবাচক সাড়া পাচ্ছেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে আসলে প্যারেন্টসদের এগিয়ে আসতে হবে। তারা যদি ভাবেন যে তাদের ছেলে মেয়েদের উনি বাংলা বই পড়াবেন না, তাহলে অবশ্যই একটা বিশাল একটা জায়গা থেকে তারা সরে যাচ্ছেন। বড় একটা ভান্ডার আছে আমাদের। তা আমি মনে করি যে এখানে আপনারা এই লাইব্রেরি গড়ে তোলার ব্যাপারে আমরা ডেফিনেটলি আমরা পারস্পরিক সহযোগিতা বাড়াতে পারি। এখানে বই দিতে পারি আমরা খুব কম পয়সায়, এবং সেই বইগুলি মানুষ পড়তে পারে, তাহলে হয়তো আমাদের এখানে এটা আমরা এগিয়ে নিতে পারবো। একটা ছোট প্রশ্ন আপনাকে, বাংলাদেশ থেকে আসলে আমাদের সাউথ অস্ট্রেলিয়াতে মানে যে পরিবারগুলো আসে অধিকাংশই অভিবাসিত হয়ে আসে এবং অধিকাংশই নতুন পরিবার, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে। ভাষা শিক্ষা কিন্তু মানে বাংলা ভাষা শিক্ষা বিশেষ করে, যেটা কিনা আমাদের জন্য, আমরা যেহেতু বেড়ে উঠেছি বাংলাদেশে, এটা খুব মানে সহজভাবেই এসেছে, কিন্তু এই শিশুদের জন্য এটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে কিছু মানে আপনার কাছ থেকে এই প্রতিবন্ধকতা এড়ানোর কিছু উপায় বা কোনো পরামর্শ যদি আপনি আমাদেরকে। জি, আমি এখানে একটা জিনিস মনে করি যে যে সমস্ত অভিবাসীরা অস্ট্রেলিয়াতে আসে তাদের প্রধান যেটা অন্তরায় হয়ে দাঁড়ায় যে এখানে ওদের সিস্টেমগুলি বোঝার। এখানে তারা যদি কখনো সেন্ট্রাল লিঙ্কের পেজে ঢোকে বা হেলথের পেজে ঢোকে বা বিভিন্ন রকম সাহায্য সংস্থাগুলির ঢোকে, তাহলে ওখানে মানে প্রচুর বাংলা তথ্য সেখানে নেই। ইংরেজি তথ্যের ট্রান্সলেশন ওরা অনেক সময় অন্যরকম ভাবে করে, সেখানে ওরা ইন্টারপ্রেটারের ব্যবস্থা করে। আমাদের এখানে ইন্টারপ্রেটারের নাম্বার আমরা বাড়াতে পারি। আমাদের এখানে সরকারকে আমরা বলতে পারি যে আমাদের এখানে বাংলা সার্ভিস দিতে হবে। এই সার্ভিসটা তখনই দেওয়া সম্ভব যদি আমরা সেন্ট্রালি জাতীয় পর্যায়ে আমরা বাংলাকে আরো মানে আমাদের এখানে যদি পারস্পরিক সহযোগিতা অথবা বৃদ্ধি হয়। আপনি যে শিশুদের কথা বলছেন, এখানে সে একটা ছেলে বা মেয়ে একটা স্কুলে যায়, স্কুলে যাওয়ার পর তার প্রধান এটাই থাকে যে ওখানে এই স্কুল কার্যক্রমে সে কি করবে। যেমন আপনাকে একটা কথা বলতে পারি যে এখানে নিউ সাউথ ওয়েলসের আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমাদের অপরচুনিটি ক্লাস আছে, আমাদের সিলেক্টিভ স্কুল সিস্টেম আছে, তারপর হচ্ছে ইউনিভার্সিটি চয়েসের ব্যাপার আছে। আমাদের অনেক বাবা মার সাথে আমি কথা বলেছি যারা বাংলা একাডেমিতে আসেন, তারা জানেনই না যেখানে অপরচুনিটি ক্লাস কাকে বলে, সিলেক্টিভ স্কুলের টেস্ট কিভাবে হয়। আমাকে ইয়ার 6 এর একটা স্টুডেন্টের বাবা মা বলছেন যে ভাই এখানে শুনেছি যে সিলেক্টিভ স্কুল হবে, এটা কবে হবে, আমাকে একটু বলবেন, আমার ছেলে তো নেক্সট ইয়ারে স্কুলে যাবে। আমি বললাম তো আপনার 5এই তো এটা জানার কথা, স্কুল থেকে আপনাদের চিঠি দিয়েছিল, হয়তো আপনি সেই চিঠিকে আপনি বোঝেননি, কিন্তু ইয়ার 6-এ আপনার ছেলে মেয়ে অলরেডি সেই টেস্ট দিয়েছে এবং সেই টেস্টের ভিত্তিতে আসলে ইয়ার 7-এ কোন স্কুলে যাবে সে তখন করেছে। তার এই যে জায়গাটা 2 বছর আগে থেকে কার্যক্রম আরম্ভ হয়েছে। ইয়ার 5-এ সে কি নাম্বার পেয়েছিল, ইয়ার 6-এ সে নাম্বার কি পেয়েছিল, তার থেকে 300 মার্কের পরীক্ষা, এই 300 মার্কের থেকে 150 মার্ক পরীক্ষা স্কুল দিবে, আর বাকি 150 সেই স্কুলে ইন্টারভিউ বোর্ডে সে পরীক্ষা দিবে। তাহলে এখানে বুঝতেই পারছেন যে এই যে জায়গা যে একটা বড় একটা ফাঁকা রয়ে যাচ্ছে, এই ফাঁকাটা পূরণ করতে পারে এখানকার কমিউনিটি। বাংলা একাডেমি একটা জিনিস বিশ্বাস করে যে আপনারা যদি এগিয়ে আসেন, বাংলা একাডেমি এই বিষয়ে আপনাদের, আমরা যেমন আমরা আমাদের জানান দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটাকে সংগঠিত করছি, একই কাজ আমরা কিন্তু এখানেও আমরা করতে পারি। জি, সময় প্রায় শেষ হয়ে আসছে ভাইয়া, একটা প্রশ্ন আমাদের সম্পর্কে, রেডিও বাংলা অ্যাডিলেডের কার্যক্রম সম্পর্কে আপনি কতটুকু জানেন এবং আমাদেরকে ঘিরে আপনার অনুভূতি বা পরামর্শ। তার আগে খুব ছোট করে অস্ট্রেলিয়ার মূলধারা সাংস্কৃতিক অঙ্গনে বাংলা একাডেমির কোনো ভূমিকা রাখছে কিনা। আচ্ছা, প্রথমে দুটা মেইন প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের
এখানকার রেডিও, আমি তো মনে করি যে আমি প্রায়ই শুনি আপনাদের অনুষ্ঠান এবং আমার খুব ভালো লাগে যে এখানকার বিভিন্ন কার্যক্রম, অর্থাৎ আমি একমাত্র আমার মনে হয় যে আপনাদের রেডিওর মাধ্যমে আমি অধিকাংশ কার্যক্রম সম্বন্ধে আমি অবগত হয়েছি। শুধু তাই না, আমার কাছে অনেক রকম ফিডব্যাক আসে, মানুষ আমাকে বলে যে এখানকার রেডিও সম্পর্কে। একইভাবে আপনি রেডিওতে কাজও করেছেন এর আগে, আমি কিছুটা কাজ করেছি, করেছি, আমি এসবিএস রেডিওতে কাজ করেছি, আমি রেডিও 2S এর কাজ করেছি, আমি রেডিওর প্যানেল ট্রেনিং নিয়েছি, আমি ফিল্ম অ্যান্ড টেলিভিশনের উপরে কিছু পড়ালেখা করেছি। তো এই যে রেডিও, আমি মনে করি আপনাদের এই কার্যক্রম অত্যন্ত সুন্দর, মানবিক, এবং আমি যতটুকু শুনেছি আপনাদের আজকে 197তম প্রোগ্রাম হচ্ছে বা এমন কিছু, আমি যদি ভুল না করি। তাহলে এই যে এতগুলো এপিসোড আপনি করেছেন, এর প্রত্যেকটাতেই কিছু আজকে যেমন আমি 3-4টা কমিউনিটি অ্যানাউন্সমেন্ট শুনলাম, যেখানে আপনারা মূল্যবান তথ্য দিচ্ছেন কমিউনিটি যেটা জানতো না। এই যে কাজটা আপনারা করছেন, এটা আমি মনে করি যে আপনি এখানে কোনো পয়সা পাচ্ছেন না, সম্পূর্ণ 90 মানে একেবারে বিনা পয়সায় আপনি টোটাল এই সার্ভিসটা দিচ্ছেন। এটা অত্যন্ত সাধুবাদযোগ্য। বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা এই কাজটা করে যান, এবং ইন ফিউচারে আমাদের যদি কোনো রকম সহযোগিতা লাগে আমরা এটা জানাবো, অবশ্যই আমরা চাইবো কাজ করতে আপনাদের সাথে। দ্বিতীয় পর্বে যাই। দ্বিতীয় পর্বে আপনি যেটা বলেছেন যে বাংলা একাডেমি আমাদের এখানে আন্তর্জাতিক অঙ্গনের ক্ষেত্রে, অথবা আমাদের এখানে আমাদের কার্যক্রমের ইয়েটা কি, আমাদের কার্যক্রমে এটা হচ্ছে যে এই বাংলা একাডেমি অস্ট্রেলিয়া, আমরা এখানে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর জন্য আমরা মাই ল্যাঙ্গুয়েজ মাই ফ্রিডম প্রোগ্রাম তৈরি করেছি, আমরা স্টুডেন্ট অ্যাম্বাসেডর লিডারশিপ প্রোগ্রাম তৈরি করেছি, আমাদের কমিউনিটি ল্যাঙ্গুয়েজ স্কুল প্রোগ্রাম তো আছেই এখানে। তো এই আন্তর্জাতিক অঙ্গনের ক্ষেত্রে ওই দুইটা প্রোগ্রামের কথা বলবো, যে স্টুডেন্ট অ্যাম্বাসেডর লিডারশিপ প্রোগ্রাম এবং মাই ল্যাঙ্গুয়েজ মাই ফ্রিডম যুগপৎ ভাবে কাজ করছে। আমি বিভিন্ন দেশ থেকে আমি এখানে সাড়া পেয়েছি, আমেরিকা থেকে, কানাডা থেকে, ইংল্যান্ড থেকে, মধ্যপ্রাচ্য থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে। এই সমস্ত সাড়ার একটাই আমি করেছি যে আমাদের সাথে তারা যুক্ত হতে পারেন, এবং বাংলা একাডেমি ইন্টারন্যাশনাল নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, ফেসবুক গ্রুপ আছে, এবং বাংলা একাডেমি ইন্টারন্যাশনালেরও আমাদের ওয়েবসাইট খুব শীঘ্রই আসবে, এবং সেখানে আন্তর্জাতিক যে কোনো জায়গা থেকে মানুষ যুক্ত হতে পারেন। আমরা ইউনেস্কোর সাথে যোগাযোগ করেছি, আমরা সিডনির যে পার্লামেন্ট হাউস, সেখানে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে প্রোগ্রাম আরম্ভ করে 3 দিন ব্যাপী প্রোগ্রাম করে আমাদের ওয়ার্কশপ করেছি সেকেন্ড ডেতে, এবং তৃতীয় ডেতে আমরা বইমেলা করেছি এবং কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম করেছি। এই যে প্রোগ্রাম, এই সবকিছু কিন্তু আসলে মানুষের জন্য বিশাল না বলে বলতে পারেন যে এটা শুধু শুরু, বাকিটা তো আপনারা করবেন। অভি, আমি মনে করি যে আপনারা যে অবশ্যই পাশে আছি আকাশ ভাই, যে কোনো সহযোগিতা দিয়ে আমরা পাশে আছি নিশ্চয়ই। রেডিও বাংলা অ্যাডিলেড, ব্যক্তিগতভাবে আমি এবং আমার মতো আরো অনেকে আপনার পাশে থাকবে নিশ্চয়ই। প্রিয় শ্রোতা, এমন গুণী একজন মানুষের পুরোটুকু তুলে আনা 1 ঘন্টায় অসম্ভব, কিন্তু যতটুকু পেলাম তার কিছুটাও যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, তাও হবে আমাদের জন্য অনেকখানি পাওয়া। আশা করি আবার কোনো এক সময় আমাদের মাঝে আমরা আনোয়ার আকাশ ভাইকে পাবো। সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ অভি, এবং ধন্যবাদ অ্যাডিলেডবাসী। আপনাদের সবাইকে আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে রাখুন। শুভরাত্রি প্রিয় শ্রোতা, আরেকবার দেখা হবে আগামী সপ্তাহে। থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই তো মৃত্যু নাই গো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই তো মৃত্যু
মৃত্যু নাই গো জরা হেথা বাতাস গীতি গন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীল আকাশে মহা সিন্ধুর পাত থেকে কি সঙ্গীত ভেসে আসে কেন ভূতের বোঝা বহিস পিছে ভূতের ব্যাগার খেটে মরিস মিছে দেখোই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে ওরে মূঢ় ওরে অন্ধ ভাবে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর পার থেকে Hey, I've just entered the